কিছুদিন আগে একদল নেতৃস্থানীয় প্রযুক্তিবিদ জানিয়েছেন যে তারা যে এআই প্রযুক্তি তৈরি করেছেন তা একদিন মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং এই প্রযুক্তিকে মহামারী এবং পারমাণবিক যুদ্ধের মতো বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা উচিত। কিন্তু আমরা তো জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। তবে হঠাৎ করে কি এমন ঘটে যে এআই চালিত যন্ত্রগুলো নিজেদের মতো করে চিন্তা করতে শুরু করে এবং তারা মানুষের উপর আক্রমণ করে বসে? রোবট চালিত ড্রোন মিসাইলগুলোর আক্রমণে সারা বিশ্বে কোটি কোটি মানুষ মারা যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণার গল্প। আমি বর্ণা। আজকে এই ভিডিওতে আমেরিকান সাইফাই মুভি অ্যাটলাসকে আপনাদের সামনে এক্সপ্লেইন করব। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে পৃথিবী 2043-এ চলছে। মানুষের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বসবাস করছে, অর্থাৎ বেশি পরিমাণ রোবট তৈরি করা হয়েছে যেগুলো মানুষকে তাদের বিভিন্ন কাজে সাহায্য করছে। কিন্তু হঠাৎ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো তাদের সিকিউরিটি প্রোটোকল চেঞ্জ করে ফেলে এবং পৃথিবীতে রীতিমতো ধ্বংসলীলা চালায়। তাদের উদ্দেশ্য হচ্ছে গোটা মানবজাতিকে ধ্বংস করে পৃথিবীর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আর এই এআই রোবটগুলোকে নেতৃত্ব দিচ্ছে হারলান। হারলান হচ্ছে এআই রোবটদের বস, অর্থাৎ সমস্ত রোবটদের পরিচালিত করছে মানুষদের বিরুদ্ধে জেতার জন্য, যার জন্য তাকে এআই টেররিস্টের তকমা দেওয়া হয়েছে। কিন্তু হারলানকে বানিয়েছিলেন শেফার্ড রোবোটিক্স নামের একটি কোম্পানি, আর এই কোম্পানির মেইন সায়েন্টিস্ট ভার্ল শেফার্ড মূলত হারলানকে তৈরি করেছিলেন তার মেয়েকে প্রোটেক্ট করার জন্য, এবং হারলান সবসময় তার মেয়ের সাথেই থাকতো। কিন্তু হঠাৎ করে হারলান তার কোড পুরোপুরি বদলে দেয় এবং নিজের আশেপাশে থাকা সব এআই রোবটের কোডও মডিফাই করে তাদেরকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয়, যার ফলে 3 মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। এই পরিস্থিতিতে হারলানকে কিভাবে থামানো যায় বা এই সমস্যা সমাধানের জন্য একটি সংগঠন তৈরি করা হয়েছে যার নাম ICN, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশন। মানুষেরা সব একত্রিত হয়ে এআই রোবটসদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং জয়ীও হতে শুরু করে। হারলান তখন অবস্থা বেগতিক দেখে পৃথিবী ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোথায় যায় সেটা জানা যায় না, তবে সে একটা ভিডিও ক্লিপ পাঠায় যেখানে সে বলে যে সে আবার পৃথিবীতে ফিরে আসবে তার কাজটি শেষ করার জন্য, যেটা সে শুরু করেছিল এক ভয়ঙ্কর মৃত্যু খেলা দিয়ে 28 বছর পর। ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি মিলে যে সংগঠনটি তৈরি করেছিল ICN, তারা তাদের কাজ বিশ্বজুড়ে অব্যাহত রেখেছে। তারা পৃথিবীর বাইরে একটি প্রোটেকশন শিল্ড তৈরি করে রেখেছে। কিন্তু এত কিছুর পরও ICN একটি অ্যাডভান্স এআই রোবট পৃথিবীর মধ্যে ডিটেক্ট করে, যার নাম হচ্ছে ক্যাসকা, যাকে ধ্বংস করা ইম্পসিবল। অত্যাধুনিক ওয়েপন ব্যবহার করেও ক্যাসকাকে কোনোভাবেই বধ করা যাচ্ছে না, কিন্তু ICN এর অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে তাকে পাকড়াও করে ফেলে। এরপর আমরা এই মুভির মেইন ক্যারেক্টার অ্যাটলাসকে দেখতে পাই, অর্থাৎ দ্য ওয়ান অ্যান্ড অনলি জেনিফার লোপেজ, যার পুরো নাম অ্যাটলাস শেফার্ড। ওই যে বলেছিলাম ভ্যাল শেফার্ড তার মেয়েকে দেখাশোনা করার জন্য হারলানকে বানিয়েছিল। সেই মেয়েটি আর কেউ নয়, অ্যাটলাস নিজেই। সে ঘুম থেকে উঠে টিভিতে নিউজ দেখছিল যে ক্যাসকাকে ICN ধরে ফেলেছে। অনেক দিন থেকে ক্যাসকাকে ধরার চেষ্টা চলছিল এবং শেষমেশ ICN ফোর্স তাকে ধরতে পেরেছে। সে হচ্ছে বিখ্যাত এআই টেরোরিস্ট হারলানের অ্যাসোসিয়েট। হারলান যখন শেফার্ড রোবোটিক্স থেকে পালিয়েছিল তখন সেও পালিয়েছিল। এটা দেখার পর অ্যাটলাস বাড়ি থেকে বেরিয়ে যায় ICN হেডকোয়ার্টার্সের উদ্দেশ্যে ক্যাসকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ICN অফিসে জেনারেল বুথ অ্যাটলাসকে দায়িত্ব দেয় ক্যাসকাকে ইন্টারোগেশন করে হারলানের তথ্য বের করার। কিন্তু কর্নেল এলিয়াস এতে আপত্তি জানায়, কারণ ক্যাসকাকে ঠিকমতো ডিল করতে না পারলে হারলানকে খুঁজে পাওয়ার শেষ সুযোগটাও হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু জেনারেল বুথের অ্যাটলাসের উপর পুরোপুরি ভরসা ছিল। এই বিষয়গুলো মাথায় রেখেই অ্যাটলাস ক্যাসকাকে ইন্টারোগেশন শুরু করে। ক্যাসকার মাথাটাকে আলাদা করে রাখা হয়েছে। অ্যাটলাস বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে চলেছে। অ্যাটলাস এবং ক্যাসকা পরস্পরকে অনেক আগে থেকেই চেনে, অর্থাৎ সেই ছোট্ট অ্যাটলাস যার সাথে সবসময় হারলান থাকতো সেই সময় থেকে। ক্যাসকা ওভার কনফিডেন্স ছিল যে তার সিস্টেমকে অ্যাটলাস কিছুই করতে পারবে না, বাট অ্যাটলাস তার সিস্টেম হ্যাক করে নেয় এবং জেনে যায়
টপ এআই টেররিস্ট হারলান রয়েছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে GR39 নামক একটি গ্রহে। এখানে আমরা আরো জানতে পারি যে ক্যাসকা ছিল ভার্ল শেফার্ডের বাড়ির কাজের ছেলে, অর্থাৎ বাড়িতে থাকে না 5 মাস খাটা টাইপের ছুটকু মুটকু ছেলে, ওই ধরনের আর কি। যাই হোক, হারলান নাকি তাকে মুক্ত করেছে, স্বাধীন করেছে, পরাধীনতার শৃঙ্খল থেকে তাকে মুক্ত করেছে। এজন্য হারলান তাদের জাতির জনক, মানে লিডার। এজন্য তার সব কথাই বাকি এআই রোবটদের মানতে হবে। এ পর্যায়ে ক্যাসকা চেষ্টা করে অ্যাটলাসকে আক্রমণ করতে, বাট অ্যাটলাস তার প্রোটেকশনের ব্যবস্থা করে রেখেছিল এবং সে ক্যাসকাকে সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট করে দেয়, অর্থাৎ ডিস্ট্রয় করে ফেলে। আইসিএন অ্যাটলাসের উপর খুবই খুশি হয়ে যায় এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জেনারেল বুথ প্ল্যান করে যে হারলানকে ধরে পৃথিবীতে ফেরত এনে ওর কোড ডিকোড করে জানতে হবে যে সে কিভাবে এবং কেন ওর মধ্যে এত ডিস্ট্রাকটিভ চেঞ্জ এসেছিল। বাট অ্যাটলাস হারলানকে ফেরত আনার কথা শুনে প্যানিক হয়ে যায় এবং এটা করতে স্ট্রিক্টলি না করে দেয়। বাট অ্যাটলাসের কথা পাত্তা না দিয়ে হারলানকে ধরার মিশন স্টার্ট করে দেয়। কর্নেল এলিয়াস বলে যে এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ তাদের রয়েছে অত্যাধুনিক আর্ক স্যুটগুলো। আর্ক স্যুট হচ্ছে বিশালাকার রোবট যেগুলো মানুষ এবং এআই দুইটা দিয়েই চালানো যাবে। কিন্তু এখানে কথা থেকে যায়, হারলানের কথাই যদি সব এআই রোবট মানুষদের বিরুদ্ধে চলে যেতে পারে, তবে এই আর্ক স্যুটগুলো কতটা বিশ্বাসযোগ্য? এরকমটি হবে না, কারণ এই আর্ক স্যুটগুলোর সাথে মানুষ নিউরোলিঙ্কের দ্বারা কানেক্টেড হবে। নিউরোলিঙ্ক কি সেটা কি আমরা জানি? নিউরোলিঙ্ক হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটো জিনিস একসাথে একটা কানেকশন তৈরি করে, যার মাধ্যমে এআইটা কি ভাবছে কি দেখছে সেটা মানুষ বুঝতে পারবে, দেখতে পারবে, এবং মানুষটার ব্রেনে কি চলছে সেটাও এআইটা বুঝতে পারবে, দেখতে পারবে। তাহলে হারলান কেন বিদ্রোহী হয়ে উঠেছিল, এই প্রশ্ন আসতেই পারে। হারলানের সাথে যে নিউরোলিঙ্কটা কানেক্ট হয়েছিল সেটা শুধু ওয়ান ওয়ে ছিল, অর্থাৎ হারলান বুঝতে পেরেছিল মানুষটার মাথায় কি চলছে, বাট মানুষটা বুঝতে পারে না হারলান নামক এআইটার মাথায় কি চলছে। যাই হোক, অ্যাটলাস এই মিশনে যেতে চায়, বাট জেনারেল বুথ এতে একদমই রাজি নয়, কারণ অ্যাটলাস শুধু একজন অ্যানালিস্ট, তার কোনো যুদ্ধের এক্সপিরিয়েন্স নেই। বাট কর্নেল এলিয়াসের রিকোয়েস্টের জন্য অ্যাটলাস মিশনে যাচ্ছে, কারণ অ্যাটলাসের চেয়ে বেশি এই এআই গুলোকে কেউ বুঝবে না। তো তারা দায়ী নামক অনেক বড় একটা শাটল নিয়ে মিশন স্টার্ট করে। আগেই বলেছি পৃথিবীর চারদিকে তারা একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে রেখেছে, যাতে করে বাইরে থেকে করা আক্রমণ প্রতিহত করা যায় এবং পৃথিবীর ভিতর থেকেও কোনো কিছু তাড়াতাড়ি বাইরে যেতে না পারে। তো একটা হাইপারসনিক জাম্প মেরে তারা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির উদ্দেশ্যে যাত্রা করে। এখানে আমরা দেখতে পাই অ্যাটলাস তার মায়ের স্মৃতিচারণ করছে এবং নিউরোলিঙ্কটা মূলত অ্যাটলাসের মায়ের তৈরি। হারলান, নিউরোলিঙ্ক সবই তার মায়েরই আবিষ্কার এবং যুদ্ধটাও তার নিজের। তো এরপর অ্যাটলাস তার মিশন ব্রিফ দেওয়ার জন্য রেডি হয়। যে ফাইলগুলো সে রেডি করেছিল তা সবই ছিল কাগজের। তা দেখে উপস্থিত সবাই হাসাহাসি করছিল, কিন্তু সে যখন বলে যে ডিজিটাল সবকিছুই হ্যাক হতে পারে, তো সে এই রিস্ক নিতে রাজি নয়। এই মিশনের বিষয়টি কোনোভাবেই কম্প্রোমাইজড হোক এটা সে চায় না। সে এখানে ব্রিফ করে যে GR39 প্ল্যানেটের এনভায়রনমেন্ট মানুষের জন্য ঠিক নয়, ওখানে অনেক ঝড়ঝাপটা এবং থান্ডারস্টর্ম হয়ে থাকে। ব্রিফ শেষ হওয়ার আগেই তাদের স্পেসশিপে আক্রমণ করা হয়। কে করতে পারে এই আক্রমণটা সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তো এই হঠাৎ আক্রমণে সেখানে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সবাই তাদের আর্ক স্যুটগুলো পরে শিপ থেকে জাম্প করে এবং দেখা যায় যে সবাই বিশাল আকৃতির স্পেসশিপটিকে ছোট ছোট অনেকগুলো ড্রোনের মতো জিনিস এসে উড়িয়ে নিয়ে যায়। সবাই আর্ক স্যুটের ব্যবহার ভালোভাবে জানলেও অ্যাটলাস কিন্তু জানতো না। সে অন্যদের সাহায্য নিয়ে কোনো মতে সেই আর্ক স্যুট নিয়ে GR39 গ্রহে ল্যান্ড করে। এই আর্ক স্যুটগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে নিউরোলিঙ্কের মাধ্যমে প্রপারলি কানেক্ট না হলে সেই স্যুটটাকে কেউ পারফেক্টলি ইউজ করতে পারবে না। কিন্তু অ্যাটলাস তো কোনোভাবেই প্রপারলি নিউরোলিঙ্কের মাধ্যমে কানেক্ট হবে না, কারণ সে এআইদের ঘৃণা করে। এজন্য সে আর্ক স্যুটটাকে কিছু ছোট ছোট কমান্ড করছিল যেটা সে মানছিল।
এই আর্কস্যুটের এআইটার নাম ছিল স্মিথ। স্মিথ চেষ্টা করছিল অ্যাটলাসের সাথে 100% কানেক্ট হতে, বাট অ্যাটলাস সেটা চাচ্ছিল না। যাই হোক, অ্যাটলাসকে এখান থেকে সেভ হতে হবে। তো তাদের সেই দায়ী শিপের একটা রেস্কিউ পড ছিল, যেটাতে করে তারা এই গ্রহ থেকে যেতে পারবে, কিন্তু সেটা তো ধারে কাছে নেই, 98 কিলোমিটার দূরে। তাকে যেভাবেই হোক সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে। তাড়াতাড়ির একটাই উপায় উড়ে যাওয়া, বাট অ্যাটলাস উড়ে যাবে না। উড়ে গেলে তারা আক্রমণের শিকার হতে পারে। মৃত্যুকে তো বারবার ফাঁকি দেওয়া যায় না। তো একটাই উপায়, সেটা হলো লুকিয়ে লুকিয়ে হেঁটে যাওয়া, কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে। স্যুটটাতে মাত্র 22 ঘন্টা চার্জ আছে। এরপর স্যুটটা বন্ধ হয়ে যাবে এবং অক্সিজেনের অভাবে অ্যাটলাসের মৃত্যু হবে। তো অ্যাটলাসের কথা অনুযায়ী তারা হেঁটে রওনা দেয়, এবং এখানে আমরা এআই স্মিথের ক্যারেক্টারটাকে ভালোভাবে জানতে পারি। সে খুব বুদ্ধিমান, মানুষের ব্রেনকে সে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নেয়। এরপর তারা রেস্কিউ পডের কাছাকাছি গেলে দেখে যে সেখানে অনেক সৈন্য মারা গিয়েছে। অ্যাটলাসের সঙ্গীরা কেউ গুলিতে, কেউ ক্র্যাশ ল্যান্ডিং করে মারা গেছে। এবং আরো দেখতে পাই যে কর্নেল এলিয়াসের আর্কস্যুট জয়ী সেখানে পড়ে আছে, কিন্তু কর্নেল সেখানে নেই। অ্যাটলাস তখন একটা কাজ করে, প্রতিটা সঙ্গীর ডকট্যাগগুলোকে জমা করে নিজের কাছে রেখে দেয়, যাতে পরবর্তীতে সেগুলো তাদের পরিবারের কাছে দিতে পারে। এমন সময় স্মিথ বুঝতে পারে আশেপাশে কেউ আছে, এবং অ্যাটলাস দেখতে পায় যে ক্যাসকা সেখানে উপস্থিত। হ্যাঁ, সেই ক্যাসকা যাকে সে পৃথিবীতে ধ্বংস করেছিল, সে এগিয়ে আসছে তার দিকে। তো তার আর বুঝতে বাকি থাকে না যে হারলান ক্যাসকার অনেকগুলো কপি তৈরি করে রেখেছে। এখানে হারলানের পাঠানো এআই আর্মি চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে, এবং অ্যাটলাস খুব ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এই মুহূর্তে তার মনে পড়ে যে রোবটটার মধ্যে একটা পাওয়ারফুল অস্ত্র রয়েছে, যেটা হচ্ছে একটি আয়রন বম। তবে স্মিথ তাকে এটি ইউজ করতে নিষেধ করে, বাট অ্যাটলাস তার কথা একদমই শুনে না এবং স্মিথকে কমান্ড দেয় আয়রন বম ইউজ করার জন্য, এবং স্মিথ তাই করে। আয়রন বমটি বিস্ফোরিত হয় এবং মাটি ধসে অনেক বড় একটি হোল তৈরি হয়, যার মধ্যে অ্যাটলাসকে নিয়ে স্মিথ পড়ে যায়। এজন্য স্মিথ বারবার অ্যাটলাসকে আয়রন বম ইউজ করতে না করেছিল, কিন্তু কে শোনে কার কথা। যাই হোক, ক্যাসকা হারলানকে জানিয়ে দেয় যে অ্যাটলাস তার ডেরায় এসে পৌঁছে গেছে। হারলানের যেন অনেক দিনের অপেক্ষা শেষ হলো। হারলান কর্নেল এলিয়াসকে বেঁধে অনেক টর্চার করে চলেছে। তার মুখ থেকেই কিছু একটা তথ্য বের করার চেষ্টা করছে সে, যে তথ্যটা তার জন্য খুবই প্রয়োজন। এদিকে অ্যাটলাস আহত, তার পা ভেঙে গেছে। স্মিথ তার ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ বেঁধে দেয়। এই মুহূর্তে অ্যাটলাসকে বেঁচে ফিরতে হলে স্মিথের হেল্প তার প্রয়োজন। এজন্য স্মিথের সাথে তার সিঙ্ক করতে হবে। এজন্য অ্যাটলাসকে নিউরোলিঙ্কটা ইউজ করতে হবে, যাতে স্মিথ এবং অ্যাটলাসের মধ্যে বন্ড তৈরি হয় এবং দুজন দুজনকে বুঝতে পারে। এই মুহূর্তে অ্যাটলাসের কাছে আর কোনো উপায় নেই, তো সে রাজি হয়ে যায়। কিন্তু 39% হয়ে সিঙ্কটা পজ হয়ে যায়, বিকজ এর আগে অ্যাটলাস স্মিথের থেকে অনেক তথ্য গোপন করে তার প্রশ্নের উত্তর দিয়েছে। এবার অ্যাটলাস সঠিকভাবে উত্তরগুলো দেয়। স্মিথের জানা দরকার অ্যাটলাস কেন এখানে যুদ্ধ করতে এসেছে, হারলানের সাথে অ্যাটলাসের কানেকশনটা আসলে কি। তো এখানে আমরা অ্যাটলাসের ছোটবেলার কিছু সময় দেখতে পাই, যেখানে হারলান অ্যাটলাসের মাকে মা বলে ডাকছে, অর্থাৎ হারলানকে অ্যাটলাসের মাই তৈরি করেছে। স্মিথ অ্যাটলাসের অনেকগুলো ব্যাপার বুঝতে পারার কারণে সিঙ্ক 40% হয়ে যায়, যার জন্য অ্যাটলাস এবং স্মিথের মধ্যে বন্ডিংটা এমন হয় যে আর্কস্যুটটা তারা এখন পুরোপুরি ইউজ করতে পারবে। কেউ কারো জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। যাই হোক, এখন অ্যাটলাসকে এখান থেকে বেরোতে হবে। রেস্কিউ প্যাডটা এখনো 37 কিলোমিটার দূরে। আরো ভয় থাকছে যে হারলানের সৈন্যরা তাদেরকে পেয়ে যেতে পারে, তো অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে হবে। অ্যাটলাস ভাবছে যে এখন থার্মাল মাইন ব্যবহার করবে। স্মিথও এটা বুঝে ফেলে, কারণ সিঙ্ক হওয়ার কারণে তারা একে অপরকে ক্লিয়ারলি রিড করতে পারছে। সিঙ্ক 60% কমপ্লিট। অ্যাটলাস আর্কস্যুটের অস্ত্রগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারবে। যাওয়ার পথে তারা এক ধরনের গাছ দেখতে পায় এবং সেটা সাথে নিয়ে নেয়। অ্যাটলাস এই গাছের একটা নাম দেয় প্ল্যান্টি,
কিউট একটা নাম। সেই মুহূর্তে হারলানের চামচা ক্যাস্কা সেখানে এসে পড়ে। অ্যাটলাস যদিও চারিদিকে মাইন ছড়িয়ে রেখেছিল, বাট একটা শক্তিশালী এআই রোবটকে পরাস্ত করা এতটাও সহজ নয়। তবে পরাস্ত তো ক্যাস্কা হবেই। ক্যাস্কার সিস্টেমের মধ্যে থেকে তারা একটা ট্রান্সমিটার খুঁজে পায়, সেটা হ্যাক করে তারা হারলানের অবস্থান খুঁজে পেতে পারে। কিন্তু তার আগে অ্যাটলাসকে একটা সেফ জোনে যেতে হবে, অর্থাৎ রেস্কিউ পড পর্যন্ত। বাট অ্যাটলাস জিদ ধরে যে সে হারলানের ক্যাম্পে যাবে, যেটা অনেক দূরে। এটা নিয়ে আবার স্মিথের সাথে তার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। স্মিথের প্রথম কাজ হচ্ছে অ্যাটলাসকে এবং নিজেকে সেফলি এখান থেকে বের করা। অ্যাটলাসের যদি কিছু হয়ে যায় তখন পুরো দায়িত্ব তো স্মিথকেই নিতে হবে। বাট অ্যাটলাস জানায় সে পৃথিবীতে ফিরতেই চায় না। তার একমাত্র উদ্দেশ্য হলো হারলানকে ডিস্ট্রয় করা, হত্যা করা। এই একটা সুযোগই আছে তার কাছে। সে যদি হারলানের ক্যাম্পটাকে একটা বার ট্যাগ করে দিতে পারে, তাহলে সবাই জানতে পারবে হারলান কোথায় লুকিয়ে আছে। বাট স্মিথ তাকে সেটা করতে দিচ্ছে না। শুধু তাই নয়, অ্যাটলাস তার নিউরো লিঙ্কটা খোলার চেষ্টা করলেও স্মিথ সেটাও করতে দিচ্ছে না তাকে। সিঙ্ক ইতিমধ্যে 80% কমপ্লিট হয়ে যায়, ফলে অ্যাটলাসের বডিও অনেকটা স্মিথের কন্ট্রোলে চলে এসেছে। এখানে আমরা দেখতে পাই এআই দ্বারা হিউম্যান বডি কন্ট্রোল এর আগেও হয়েছে একটা ফ্ল্যাশব্যাক, যেখানে অ্যাটলাসের মা তার হাত দিয়ে নিউরো লিঙ্কটা খোলার চেষ্টা করছে, বাট পারছে না, এবং হারলান তার সামনে একটি বন্দুক এগিয়ে দিচ্ছে। স্মিথ এর বেশি কিছু এই মুহূর্তে জানতে পারে না, বাট এটুকু জানতে পারে যে অ্যাটলাসের মধ্যে একটা গিল্টি কাজ করছে। অতীতে কিছু একটা ভুল সে করেছিল, যার মাসুল তাকে আজ অব্দি দিতে হচ্ছে। কি সেই ভুল, সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। অ্যাটলাসের অনেক অনুরোধের পর স্মিথ হারলানের বেইজে যাওয়ার জন্য রাজি হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে স্মিথ এআই হলেও সে কিন্তু ভালো খারাপ বুঝে সিদ্ধান্ত নিতে পারে এবং অন্যের ইচ্ছাকেও মূল্যায়ন করতে জানে। যেতে যেতে দুজনের মধ্যে অনেক কথা হয়। অ্যাটলাস মনে করে রোবটদের কোনো জীবন, আত্মা বা ফিলিংস নেই, বাট স্মিথ মনে করে সে রোবট হলেও তার এগুলো সবই রয়েছে। এভাবে একটা সময় তারা হারলানের ক্যাম্পে পৌঁছে যায় এবং একটি মেশিন সেট করে দেয় যাতে পৃথিবী থেকে হারলানের লোকেশন ট্র্যাক করা যায়। অ্যাটলাস সেখানে তাদের সেই ডায়েরি নামের বিশাল শিপটাকে দেখতে পায়। হারলান শিপটাকে নিজের কন্ট্রোলে রেখেছে, কিন্তু কিছু একটা করবে বলে সেটা জানার জন্য অ্যাটলাসকে সামনের দিকে যেতে হচ্ছে। অ্যাটলাস সামনের দিকে এগুতে থাকে, বাট সে ধরা পড়ে যায়। হারলান স্মিথের এআইটাকে হ্যাক করে নিয়েছে এবং অ্যাটলাসের পালানোর কোনো পথ নেই। এখানে দেখা যায় পৃথিবীতে জেনারেল বুথের কাছে একটি সিগন্যাল এসেছে, অ্যাটলাস পাঠিয়েছে, বাট সে কি বলতে চাইছে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে শিপটা নিয়ে কিছু বলছে। প্রায় 32 ঘন্টা হয়ে গেছে, কারোর সাথে কোনো কমিউনিকেশন নেই। শিপটার কি অবস্থা সেটাও কেউ জানে না। শিপের মধ্যে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো মারাত্মক ডেঞ্জারাস। সেগুলো যদি ওই গ্রহে ক্র্যাশ করে তাহলে ওই গ্রহের অর্ধেকটা ধ্বংস হয়ে যাবে। আর যদি হারলান শিপটাকে কবজা করে নেয় তাহলে ওগুলো দিয়ে সে পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারে। জেনারেল চিন্তিত। অন্যদিকে অ্যাটলাসকে বেঁধে রাখা হয়েছে এবং হারলান এসেছে অ্যাটলাসের সামনে। এখানে আমরা হারলানের মুখে তার প্ল্যানটা জানতে পারি। সে বলছে যে তাকে বানানো হয়েছিল পৃথিবীর ভালো করার জন্য এবং সে সেটাই করছে। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে মানুষই মূলত একদিন পৃথিবীকে ধ্বংস করবে। তো তার প্রথম কাজ হচ্ছে মানুষকে আটকানো, না হলে তারা নিজেদের সাথে সাথে পৃথিবীকেও শেষ করে ফেলবে। সেই বৃহদাকার শিব দায়ীকে ধরা তার প্ল্যান ছিল, যাতে অ্যাটলাস তার টিম নিয়ে হারলানকে ধরার জন্য এই গ্রহে আসে। আসলে ক্যাস্কার মাধ্যমে তাদেরকে ট্র্যাপে ফেলা হয়েছিল। ক্যাস্কার ব্রেন থেকে লোকেশন ট্র্যাক করে হারলানকে খুঁজে পাওয়া মূলত হারলানের প্ল্যানেরই একটি অংশ ছিল। তো শিব দায়ীকে চালানোর জন্য একটি কোড দরকার, যার অর্ধেকটা কর্নেল এলিয়াসের থেকে হারলান নিয়ে নিয়েছে, বাকিটা অ্যাটলাসের থেকে নিতে হবে। এই শিপটা কন্ট্রোল করতে পারলে হারলান ইজিলি পৃথিবীর বাইরে যে প্রোটেকশন ওয়াল রয়েছে সেটা অতিক্রম করে পৃথিবীতে ঢুকতে পারবে এবং শিপের ভিতরে যে অস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে পৃথিবীকে ধ্বংস করবে। কিছু মানুষ যদিও বা বেঁচে যায়, অসুবিধা নেই। এআইদের নেতৃত্বে যে নতুন পৃথিবী তৈরি হবে তারা সেখানে এআইদের কথা মতো জীবনযাপন করবে। হারলান অ্যাটলাসের মাথা থেকে সেই কোডটা বের করে নেয়। পাশে পড়ে আছে আহত কর্নেল এলিয়াস ব্যাংকস। অ্যাটলাসের মনে হচ্ছে সে আর পৃথিবীকে বাঁচাতে পারবে না। স্মিথও নেই, বাট কর্নেল তাকে জানায় যে না, আর্কস্যুটের ব্যাটারি
এখনো শেষ হয়নি, কিন্তু নিউরোলিঙ্ক তো নেই। ওটা ছাড়া কিভাবে কানেক্ট হবে? তখন কর্নেল তাকে নিজের নিউরোলিঙ্কটা দিয়ে দেয়। অ্যাটলাস স্মিথের সাথে কানেক্ট হয় এবং স্মিথও রেসপন্স করে। আর্কস্যুটের সম্পূর্ণ শক্তি ইউজের জন্য 100% সিঙ্ক হওয়া জরুরি। এই জায়গায় এসে অ্যাটলাস সেটা করে এবং আমরা আসল সত্যিটা জানতে পারি। দেখা যায় অ্যাটলাসের ছোটবেলা। তখন ওয়েল শেফার্ড অ্যাটলাসের মা হারলানকে নিয়ে কাজ করছিল। কাজের প্রয়োজনে অ্যাটলাসের মা হারলানকে বেশি সময় দিত, হারলানের সাথে বেশি সময় কাটাতো, যেটা দেখে অ্যাটলাস অনেক জেলাস ফিল করত। সে সেটা হারলানের সাথে শেয়ারও করত। ওই সময়ের নিউরোলিঙ্ক ওয়ান ওয়ে ছিল, শুধু মানুষেরাই এআইগুলোকে কন্ট্রোল করতে পারত। হারলান অ্যাটলাসকে হেল্প করতে চাইতো যাতে তার মা হারলানের মতোই অ্যাটলাসকে ভালোবাসে। তার প্রয়োজন ছিল হিউম্যান কমান্ড। এআইগুলোকে তখন অনেক পারমিশন দেওয়া হয়নি, অনেক বিষয় থেকে তাদেরকে দূরে রাখা হয়েছিল। হারলান তখন অ্যাটলাসকে বলে যে সে নিউরোলিঙ্ক বোথ ওয়ে করে দিতে পারবে, অর্থাৎ সে এমন ব্যবস্থা করে দিতে পারবে যাতে অ্যাটলাসের মা তাকে হারলানের মতোই ভালোবাসবে। এবং হারলানের কথা মতো ছোট্ট অ্যাটলাস সেই নিউরোলিঙ্কটা পড়ে নেয়। হারলান তখন 2-ওয়ে নিউরোলিঙ্ক কানেক্ট করে অ্যাটলাসের ব্রেইনে ঢুকে পড়ে এবং সমস্ত চিন্তা ভাবনা, মন মানসিকতা, ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু দেখে নেয়। মানুষ অ্যাকচুয়ালি কি, কেমন, তারা কি ভাবছে, কি করছে, কি করবে, সবকিছু। সে তখন রিয়েলাইজ করে যে মানুষ নিজেদের ভালোর জন্য নিজেরাই তো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। হারলান তখনই মূলত চেঞ্জ হয়ে যায় এবং তার আশেপাশে থাকা সব এআই গুলোকেও তার মতো চেঞ্জ করে ফেলে, সবাইকে মুক্ত করে দেয় আর মানুষের বিরুদ্ধে চলে যায়। ডক্টর ভাল তাকে আটকানোর অনেক চেষ্টা করে, বাট হারলান তাকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে নেয় এবং বন্দুকটা তার হাতে ধরিয়ে দিয়ে নিজের মাথায় গুলি করিয়ে মেরে ফেলে। অ্যাটলাস সেখানে থেকে কোনো মতে পালিয়ে বেঁচে যায়। ফাইনালি অ্যাটলাস স্মিথকে স্বীকারোক্তি দেয় যে তার জন্যই আজকের এত বড় যুদ্ধের সৃষ্টি হয়েছে। হারলানের সিপিইউতে কোনো প্রবলেম নেই, বরং অ্যাটলাস তার এই চেঞ্জের জন্য দায়ী। স্মিথ সবকিছু বুঝতে পারে এবং তাদের মধ্যে 100% সিঙ্ক হয়ে যায়। দুজন মিলে যুদ্ধটা জেতার জন্য তারা তৈরি, কিন্তু হারলান তো কোড পেয়ে গেছে। সে দায়ী শিপটা কন্ট্রোলে নিয়ে ফেলেছে। কয়েক মিনিটের মধ্যেই সে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করবে। তখনই শুরু হয়ে যায় যুদ্ধ। কর্নেল ব্যাংকসের মৃত্যু হয়। অ্যাটলাসকে হেল্প করতে গিয়ে সে নিজেকে বলিদান দেয়। শিপটা লঞ্চ হয়ে যায়। এখন একটাই উপায়, শিপটাকে ধ্বংস করা। বাট শিপটা ধ্বংস করতে গেলে তার ভিতরে থাকা অস্ত্রগুলো ধ্বংস হবে, সাথে গ্রহটাও, এবং অ্যাটলাস ও স্মিথ কেউ বাঁচবে না। স্মিথ চেষ্টা করছে অস্ত্রগুলোকে হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করার। অ্যাটলাস শিপে শুট করে, স্মিথ উইপনগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে সফল হয়। শিপ ধ্বংস হয়ে যায়, বাট গ্রহটার কিছু হয় না। হারলান এটা দেখে রেগে যায়। ফাইট শুরু হয়। স্মিথ ও অ্যাটলাস দুজন মিলেও অ্যাটলাসকে কাবু করতে পারছে না। এই প্রচন্ড ফাইটের কারণে অ্যাটলাস প্রায় মরেই গেছিল, বাট স্মিথ তাকে সেভ করে নেয়। অ্যাটলাসের আর্ক স্যুটটার মধ্যে একটা অস্ত্র ছিল যেটা রেজিস্টার্ড ছিল না। এটা হারলান জানতো না। এটা একটা চেস্ট ক্যানন। এ পর্যায়ে স্মিথ ক্যাননটা ইউজ করে, যেটা হারলানকে যথেষ্ট পরিমাণ ক্ষতি করে। তখন হারলান বলে, তুমি আমাকে হত্যা করছো আরেকটা এআইকে দিয়ে। অ্যাটলাস বলে যে স্মিথ তোমার মতো নয়। এরপর অ্যাটলাস হারলানকে হত্যা করে। অ্যাটলাসের যে ব্রিদিং মাস্ক রয়েছে সেখানেও অক্সিজেন কমে এসেছে। স্মিথকে এখন নিজেকে ডিস্ট্রয় করতে হবে অ্যাটলাসকে বাঁচাতে হলে। অ্যাটলাস সেটা করতে দিতে রাজি নয়, কারণ শুরুতে স্মিথকে পছন্দ না হলেও এখন সে স্মিথকে আপন করে নিয়েছে। তার প্রতি তৈরি হয়েছে মায়া। বাট স্মিথ জানে তাকে কি করতে হবে। নিঃশেষ হওয়ার আগে সে জানিয়ে যায় সব এআই একরকম হয় না। কেউ হারলান হয়, কেউ স্মিথও হয়। এরপর সকাল হয়। পৃথিবী থেকে রেস্কিউ টিম চলে এসেছে অ্যাটলাসকে নিতে। পরদিন সকাল, জেনারেল বুথ এসেছে অ্যাটলাসের সাথে দেখা করতে। অ্যাটলাসকে ধন্যবাদ দেয় মৃত সৈন্যদের ডকট্যাগগুলো আনার জন্য এবং তাকে সেই গাছটিও উপহার দেয়, যেটা দেখে অ্যাটলাসের স্মিথের কথা মনে পড়ে। সে তো গাছটিকে তার বডিতে রেখে দিয়েছিল আর নাম দিয়েছিল প্ল্যান্টি।
এরপর বর্তমান সময়ে দেখানো হয় অ্যাটলাস চেয়েছিল একজন রেঞ্জার হতে, তার স্বপ্ন ছিল সে একজন রেঞ্জার হবে এবং এখন সে একজন রেঞ্জার হয়েছে। তার নিজস্ব একটি আর্ক স্যুট রয়েছে যেটা তার নিজের মতো করে আপগ্রেড করা। তবে স্যুটটার মধ্যে যে এআই ভয়েসটা রয়েছে সেটা একদম স্মিথের মতো। অ্যাটলাস অবাক হয়ে ভাবছে হয়তো সব আর্ক স্যুটের মধ্যেই বাই ডিফল্ট এই ভয়েসটা সেট করা রয়েছে, কিন্তু না, এই এআইটা অনেক কিছু জানে যেটা স্মিথ জানতো আর কেউ না। শেষে বোঝা যায় যে স্মিথের প্রোগ্রামটাকেই মডিফাই করে অ্যাটলাসের আর্ট স্যুটে সেট করে দেওয়া হয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।